ইতিহাসে না, মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন সাধারণ মানুষের স্রোত শাসকের ক্ষমতার ভিত পর্যন্ত কাঁপিয়ে দেয়। বাংলাদেশে এই মুহূর্তগুলোকেই আমরা বলি গণ অভ্যুত্থান। এটা এমন এক শক্তি যা এই দেশের ইতিহাসকে বারবার নতুন করে লিখেছে। চলুন সেই আগুন ধরা দিনগুলোর গল্পগুলো আরেকটু কাছ থেকে দেখা যাক। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? ঠিক কখন একটা সাধারণ আন্দোলন একটা অপ্রতিরোধ্য গণ অভ্যুত্থানে পরিণত হয়? এর পেছনের আসল শক্তিটা আসলে কি? খুব সহজ করে বললে, গণ অভ্যুত্থান হচ্ছে যখন দেশের সব ধরনের মানুষ, সে ছাত্র হোক, শিক্ষক, কৃষক বা শ্রমিক, সবাই মিলে একটা আন্দোলনে যোগ দেয়। আর তাদের সম্মিলিত শক্তির চাপে শাসক তাদের দাবি মানতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়। এটাই হলো গণ অভ্যুত্থান। বাংলাদেশের খুব গাছের ইতিহাসে যদি আমরা দেখি, তাহলে এরকম ৩টা বড় বাক বদলের মুহূর্ত খুঁজে পাওয়া যায়। ৩টি গণ অভ্যুত্থান, প্রত্যেকটার প্রেক্ষাপট ছিল ভিন্ন, কিন্তু প্রতিটার পেছনেই আছে সাধারণ মানুষের অসাধারণ শক্তির গল্প। তো আমরা প্রথমে দেখব ১৯৬৯-এর সেই ভিত্তি গড়ার সংগ্রাম, তারপর যাব ১৯৯০-এর গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে, আর সবশেষে আসব একেবারে সাম্প্রতিক ২০২৪-এর ছাত্র জনতার নতুন জাগরণে। আমরা এই তিনটাকে পাশাপাশি রেখে তুলনা করব আর বোঝার চেষ্টা করব কোন স্বপ্নটা এই জাতিকে বারবার এক সুতোয় বাঁধে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে। ৬৯-এর গণ অভ্যুত্থান। এটা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের যে চরম বৈষম্য চলছিল তার বিরুদ্ধে আর নিজেদের স্বায়ত্ত শাসনের অধিকার আদায়ের এক ঐতিহাসিক লড়াই। দেখুন, এই আন্দোলনের মূলে কিন্তু কয়েকটা খুব পরিষ্কার দাবি ছিল। যেমন, জেনারেল আইয়ুব খানকে পদত্যাগ করতে হবে, আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে, আর তার সাথে আওয়ামী লীগের ৬ দফা আর ছাত্রদের ১১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এই দাবিগুলোই কিন্তু সাধারণ মানুষকে একজোট করেছে। কিন্তু এই সংগ্রামটা মোটেই শান্তিপূর্ণ ছিল না। অনেক রক্ত ঝরেছে। ছাত্রনেতা আসাদ, মতিউর কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহার মতো অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে কিন্তু এই আন্দোলনটা সফল হয়েছিল। তাদের এই আত্মত্যাগ পুরো আন্দোলনকে যেন আরও কয়েকগুণ বেগবান করে তুলেছিল। শেষ পর্যন্ত হলোটা কি? হলো এটাই যে জনতার শক্তির কাছে শাসককে মাথা নোয়াতেই হলো। আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হলেন, আর শেখ মুজিবুর রহমান সহ সব রাজবন্দীকে মুক্তি দেয়া হলো। সত্যি বলতে এই অভ্যুত্থানটাই ছিল ৭১-এ মহান মুক্তিযুদ্ধের আসল ভিত্তি। এরপর ঠিক ২০ বছর পর ইতিহাস যেন নিজেকেই আবার ফিরিয়ে আনল। সালটা ছিল ১৯৯০। এবারের সংগ্রামটা ছিল দেশের ভেতরের স্বৈরশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের প্রায় ৯ বছরের শাসনামলে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো প্রায় কেড়ে নেওয়া হয়েছিল। দেশজুড়ে দুর্নীতি আর সন্ত্রাস তো ছিলই, তার উপর বিরোধী দলগুলোর উপর চলছিল চরম নির্যাতন। এই দমবন্ধ করা পরিস্থিতি মানুষকে আবারও রাস্তায় নামতে বাধ্য করেছিল। আর সেই সময়ের মানুষের যে আকাঙ্ক্ষা, তার সবচেয়ে শক্তিশালী প্রতীক হয়ে উঠেছিলেন একজন নূর হোসেন। তার বুকে পিঠে লেখা এই সহজ দুটো লাইন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এটা যেন গণতন্ত্র মুক্তির এক জীবন্ত ইশতেহার হয়ে উঠেছিল। তার এই আত্মত্যাগ আন্দোলনকে একটা সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছিল। শুধু নূর হোসেনই নন, ডাক্তার মিলন, জিহাদ, এদের মতো আরও অনেকের আত্মত্যাগের পরেই আন্দোলনটা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তাদের মৃত্যু গণজাগরণকে করে তোলে অপ্রতিরোধ্য। আর ফলাফল? হ্যাঁ, আবারও সেই একই, জনতার জয়। তীব্র গণ আন্দোলনের মুখে জেনারেল এরশাদ পদত্যাগ করতে বাধ্য হলেন, আর দেশে স্বৈরা শাসনের অবসান ঘটল। এবার চলুন একটু কাছের ইতিহাসে ফিরে আসি। ২০২৪ সালের গণ অভ্যুত্থান। এটাকে বলা যায় একটা নতুন প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা অবিচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিরোধ। দেখুন, এই আন্দোলনের শুরুটা কিন্তু হয়েছিল সরকারি চাকরিতে একটা বৈষম্যমূলক কোটা ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টার বিরুদ্ধে। কিন্তু এর পেছনে আসলে জমা ছিল বহু বছরের ক্ষোভ, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, নজিরবিহীন দুর্নীতি আর ভয়াবহ স্বজনপ্রীতির বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ। আর এই আন্দোলনেও আগেরগুলোর মতোই অনেক প্রাণ ঝরেছে। ছাত্রনেতা আবু সাইদ নিজের খালি বুক পেতে দিয়েছিলেন বুলেটের সামনে, কিংবা ধরুন মীর মুগ্ধের কথা, যে কিনা আন্দোলনরত তার বন্ধুদের পানি খাওয়াতে গিয়ে নিহত হয়েছিল। এই আত্মত্যাগগুলো ভোলার নয়। এরকম একটা তীব্র আর স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে সরকার কিন্তু আর টিকতে পারেনি। দেশের প্রধানমন্ত্রী জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে যান, আর তাতেই সরকারের পতন ঘটে। বাংলাদেশের ইতিহাসে যোগ হয় গণঅভ্যুত্থানের আরও একটি নতুন অধ্যায়। তো ৩টা আলাদা সময়, ৩টা আলাদা প্রেক্ষাপট, কিন্তু শক্তিটা সেই একই,
জনতার শক্তি। চলুন তো এই তিনটাকে একটু পাশাপাশি রেখে দেখি এদের মধ্যে মিল বা অমিলগুলো আসলে কি কি। নেতৃত্বের দিকে যদি তাকাই একটা বড় পার্থক্য কিন্তু চোখে পড়ে। যেমন ধরুন ১৯৬৯ আর ১৯৯০-এর আন্দোলনে রাজনৈতিক দল আর ছাত্ররা একসাথে নেতৃত্ব দিয়েছিল, কিন্তু ২০২৪-এ এসে নেতৃত্বটা ছিল প্রায় পুরোটাই ছাত্র আর সাধারণ মানুষের হাতে। দাবির ক্ষেত্রেও একটা পরিবর্তন স্পষ্ট। ৬৯-এর মূল দাবি ছিল স্বায়ত্তশাসন, ৯০ ছিল স্বৈরাচারের পতন, আর ২০২৪-এর মূল দাবি হয়ে দাঁড়ায় সব ধরনের বৈষম্যের অবসান। তাহলে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে নেতৃত্ব। মানে ২০২৪-এ কিন্তু কোনো বড় রাজনৈতিক দলের ছায়া ছাড়াই সাধারণ ছাত্রছাত্রীরা এই আন্দোলনটাকে সফল করেছে। এই ব্যাপারটা দেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা নতুন সমীকরণের জন্ম দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রথাগত নেতৃত্বের বাইরেও সাধারণ মানুষ সংগঠিত হতে পারে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? কেন এ দেশের মানুষ বারবার এত বড় ঝুঁকি নেয়? এই যে এত আত্মত্যাগ, এর পেছনে আসলে কোন স্বপ্নটা কাজ করে? একটু ভাবুন তো, হাজার হাজার মানুষ কেন নিজের জীবনকে তুচ্ছ করে রাস্তায় নেমে আসে? কেন তারা পঙ্গু হওয়ার ঝুঁকি নিয়েও আন্দোলন চালিয়ে যায়? কারণটা খুব সহজ। তাদের সবার মনে একটা স্বপ্ন ছিল, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন। এমন একটা দেশ যেখানে ধর্ম, বর্ণ, জাতি বা রাজনৈতিক মতামতের জন্য কাউকে বৈষম্যের শিকার হতে হবে না, যেখানে সুবিচার থাকবে, মানুষের মর্যাদা থাকবে, আর থাকবে সামাজিক ন্যায় বিচার। সংঘাতে বদলে সমঝোতার ভিত্তিতে দেশটা এগিয়ে যাবে, এটাই তো ছিল আসল স্বপ্ন। দেখুন, একটা গণ অভ্যুত্থান দিয়ে হয়তো একটা শাসককে সরানো যায়, কিন্তু একটা জাতিকে গড়ে তুলতে আসলে কি লাগে? এই প্রশ্নটার উত্তরের মধ্যেই হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে।